ওকে কার নাগার পরা জামা পাঠালি? আমার জামাই আর পাঠাই জামা পাঠাই দিস না। হ্যাঁ, প্রাঙ্গনে জামা পাঠাই দিস না বলে জামাই তো গন্ধ হয়েছে না। কি বলছে কি বলছে কি বলছে বলতে হবে। কি বলছে কি বলছে আর শুনবি, শুনে আর কোনো রিয়াক্ট করবি না, ঠিক আছে, আগাবি না। মানে ওরে বললাম যে ওর ফোন পাঠাচ্ছিস, কার না কার জামা তুই ওইখানে ঠিসে পাঠাবি। মনে হয় যদি প্রাঙ্গণের টাকা যায়, বই মনে বলবে এই জামাই গন্ধ। ভাই বল, এই সালা কে কিনছে এটা? তুই? না, এটা রাত দিচ্ছে। এইটা আমি মেন পাচ্ছিলাম না যে এটা শখের। হ্যাঁ, ভাই, তো 4.5 শিওর? কত নিচ্ছে? 4.5 এরাউন্ড নাকি 8? আমরা জানি না। কই থেকে কেনা এটা? স্প্লেড। ট্রাস্টেড? তারপর আমি দেখি ট্রাস্ট, একটা বিজনেস যতক্ষণ তুই বুঝবি না ততক্ষণ এটা মোটামুটি ট্রাস্টেড। যেন ওই বিজনেসটা আর 1 বছরের মধ্যে এটা এক্সপোজ হয়ে যাবে। So, মানে অ্যাকচুয়ালি এটা 8.5 ওর্থ, নাকি ওরা 2-3 দিয়ে কিনে বেশিতে ভিতরে? 8.5। ও কোথায় পড়ে এটা? ও সিনেমার ময়লা হলো, নিচু করে ময়লা নাকি?
এক্সিট করতো ইয়াতে যা এই নোট অ্যাপটা অফ কর। করবি না। ক্লাস আবার ক্লাস। হ্যাঁ এখানে থাকি, এখানে থাকি। নাইস। 5,000 টাকা দিয়ে কি ভালো লাগছে। কি জিনিস? এই যে বই বানাবো বলছিলাম, তুই বুঝছিস টাইপ টাইপ করেছি, পরে ক্যারিয়ার গেলে তো বিজি হয়েছিস না, তো এটা বই বানা। বেশি টাইপ রাইটার টাইপিস তো টাইপিস পাই না, টাইপিস করতে বিভিন্ন জায়গায়। ঢাকায় যেগুলো পেয়েছি ভালো ভালো, 30 টাকা চাই অ্যাভারেজ। পরে এডিট করে আসবো ঢাকায় বুঝছিস, কয়েক মিনিট 3300 পেয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে তো মারাই, বিভিন্ন জায়গা থেকে নিয়ে তো সব কি বলে এটাকে? আগে একটা র টাইপ করাবো, এরপর চেঞ্জ করাবো, এটা বোঝাবো যেগুলো আগে।
ওকে, আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। রিটেন কোর্সের 3 নাম্বার ক্লাস, ইংরেজি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। কয়েকজন জয়েন করে ফেলেছো, যদিও সবাই তোমরা লাইভ ক্লাসে থাকো না, তোমরা রেকর্ডেড বেশি দেখো। আর আর এই তোমাদের ব্যাচে এমনিতেই বরাবর কম মানুষ ক্লাস করো। আজকে আমাদের মেইন টপিক, যেটা আমাদের আউটলাইন অনুযায়ী, সেটা হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা পড়বো, আর কিভাবে ট্রান্সলেশন ভালো করা যায়। ট্রান্সলেশন ভালো করতে গেলে তোমার কোনো হ্যাক বা ট্রিক জেনে লাভ নেই, তোমার কিন্তু গ্রামাটিক্যাল আইটেম ভালো থাকা লাগবে। টেন্সের ব্যবহারটা ভালো মতো বুঝতে হবে, টেন্স অনুযায়ী বাংলাটা কিভাবে করতে হয় এটা বুঝতে হবে, ভয়েস চেঞ্জ বুঝতে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয় মিলে কিন্তু তোমার ট্রান্সলেশনের যে স্কিল, এটা তৈরি করে ফেলো। ঠিক আছে? আর তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছিলাম, তোমরা মনে হয় কেউই জমা দাও নাই। তোমরা কি দিয়েছো আদৌ? তোমরা কিন্তু প্র্যাকটিস না করলে রিটেনে ভালো করা খুবই টাফ হয়ে যাবে, বিশেষ করে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস নাই, বা যাদের আসলে আগের সেই সুযোগটা নাই। আচ্ছা, তোমরা পরে জমা দিয়ে দিও। ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স অফ সিভিক এঙ্গেজমেন্ট, এই বিষয়টা হলো লিখতে দিয়েছিলাম। তোমাদের প্যারাগ্রাফ ক্লাস কিন্তু হয়েছে, প্যারাগ্রাফ ক্লাসের উপরে কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা ওইটা দেখে প্যারাগ্রাফটা একটু ভালো মতো বুঝে নেবে। ঠিক আছে? আর আমরা ইউনিট 3টা সম্পর্কে আলোচনা করব, প্লাস ট্রান্সলেশনের কিছু ব্যাপার আমরা দেখব। আর তোমাদের কাজও দিয়ে দিব। ট্রান্সলেশন তো কাজ দেওয়ার জিনিস না, তোমাদের কাজ দিয়ে ট্রান্সলেশনের ব্যাপারগুলো দেখাই দিব কিভাবে ভালো করা যায়। আর প্যারাগ্রাফ রাইটিং এর উপরে একটা কাজ দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, চলো শুরু করা যাক। ইউনিট 3তে দেখতে পাচ্ছ তোমাদের যে ড্রিমস যে ইউনিটটা আছে, ড্রিমস কবিতা আছে তাই না? কবিতার কিন্তু থিম রাইটিং বা যে কি বলে আমরা যে সারমর্ম লিখি বাংলায়, অনেকটা ওই রকম থিম লেখা ইত্যাদি বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। আমরা আমাদের কনসার্ন তো রিটেন, এখানে রিটেন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। রিটেনের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। প্রথমত আমি তোমাদের একটা কথা বলেছিলাম। আচ্ছা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে তো? আশা করি, 1 মিনিটের মধ্যে চেক করি। তো তোমরা কেউ জানাইতে পারো যেমন প্রপারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, শুরু করে ফেলে আজকের ক্লাসটা। ড্রিমস যে ইউনিটটা আছে, এখানে একটা পোর্শনে ড্রিমস এর সায়েন্টিফিক বর্ণনা আছে, একটা প্রশ্নে ড্রিমস এর সম্পর্কে বা স্বপ্ন সম্পর্কে অ্যাবস্ট্রাক্ট যে ধারণা। স্বপ্ন মূলত আমাদের কি, আমাদের কিছু সাবকনসিয়াস থটস, যেগুলো আমরা নিদ্রায় বা তন্দ্রায় দেখি, তাই তো? এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো কোন জিনিসগুলো ফোকাস করতে হবে, তোমাদের পড়তে হবে কিভাবে। দেখো, এই যে এই ওয়ার্ড গুলো দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো তোমাদেরকে কিন্তু এগুলোর মিনিং জানতে হবে খুব ভালো মতো। ঠিক আছে? দেখো, জেমস এর যে শুরুতেই যে কালার, রেভারি, সিলভারি, রিয়ালিটি, নাইটমেয়ার, রোমান্টিক, শর্ট লাস্টিং, প্লেজেন্ট, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ড্রিমি, হন্টিং, আমি তোমাদেরকে মেইনলি ধরা দেওয়ার জায়গা কি জানো? ক্লাসের টিচার কখনো তোমার অ্যাডমিশনের পুরা প্রস্তুতি তৈরি করে দিতে পারে না। আহ, আসলে অনেকে টিচারকে ক্রেডিট দেয়, ক্রেডিট আসলে টিচারের কখনো 100% হয় না। টিচারের পার্সেন্ট সর্বোচ্চ, আমি আমি বিশ্বাস করি টিচার শুধু গাইড করতে পারে, এটা খুবই কম পার্সেন্টেজ। ঠিক আছে? একটা মানুষ চান্স পায় বা একটা মানুষ কোনো একটা অ্যাচিভমেন্টের পেছনে তার নিজের ক্রেডিট সবচেয়ে বেশি। তো তোমাদের কিন্তু নিজের থেকে, আমি কিন্তু তোমাকে প্রতিদিন দেখাই দিচ্ছি, ইংলিশ বইটা দেখালে বোঝায় যে প্রতিটা ওয়ার্ড ভালো মতো জানতে হবে। কারণ কি, কি জন্য জানতে হবে বলো তো? খালি ওয়ার্ড মিনিং জানতে হবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে? মিনিং তো জানতে হবেই, বাট মিনিং তো তোমাকে এখানে আসবে না। এই মিনিং এর থেকে তুমি যে সেন্টেন্স মেকিং করবা, ঠিক আছে, সেন্টেন্স মেকিং কিন্তু প্রতি বছর আসে, এবং ইনশাল্লাহ এবছরও কিন্তু আসবে। ঠিক আছে? তো এটার জন্য কিন্তু তোমাকে এই যে ওয়ার্ডটা, যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এইগুলোর কিন্তু তোমার প্রপার একটা মানে ইউজেস বা অ্যাপ্লাইড যে মানে যে ব্যবহারটা, মানে প্র্যাকটিক্যাল যে ইউজ, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তোমাকে তারপরে দেখো, মেনলি পুরোটা পড়ায় দেওয়া সম্ভব না। প্রথমে ড্রিমের হিস্ট্রি থেকে শুরু করে ফিলোসফারদের আজীবন ভাবাইছে ড্রিম, পরে এই যে ধরো ড্রিমের এক্সপ্লেনেশন, হোয়াট ইজ ড্রিম, ঠিক আছে, এক্সপ্লেনেশন বা ডেফিনিশন বলো, মানে এই যুগের ডেফিনিশন, এই টাইপ ব্যাপারগুলো
দেওয়া আছে। এটা ভিভিড হতে পারে, একদম স্বচ্ছ এবং একদম স্পষ্ট, বা ভেগ হতে পারে। ভেগ মানে কি বলতো, ব্লারি বা ঝাপসা এরকম হতে পারে। So, শুধু শুধু না গিয়া যায় আমরা চলে যাই তো সব ইন্টারপ্রিটেশন ফ্রয়েডের থিওরি। মেইন ঘুরে ফিরে তোমার আসবে যে জিনিসগুলো, যে জানার যে জিনিসগুলো, দেখো সিভিক এঙ্গেজমেন্ট আমি পড়াই দিছিলাম, ওখানে কিন্তু বেশ জানার কিছু বিষয় ছিল। তারপরে এখানে এখানে ধরো এটা ওইটাই গুরুত্বপূর্ণ টপিক না যে ধরো ড্রিম থেকে প্যারাগ্রাফ চলে আসবে, ড্রিম থেকে প্যারাগ্রাফ আসবে না, বুঝছো? প্যারাগ্রাফ আসার মতো মানে টেক্সচুয়াল কোনো ইউনিট না এটা। ড্রিম থেকে সর্বোচ্চ আসবে যে যে জিনিসটা আসতে পারে সেদিকে আমি চলে যাইতেছি। এই যে দেখো এইটাই জিনিসপত্র গুরুত্বপূর্ণ। এপিজে আব্দুল কালাম বলেছিল যে ড্রিম ইজ নট দ্যাট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ঠিক আছে? খুবই মানে মহৎ একটা উক্তি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে, প্লাস এই জিনিসটার এক্সপ্লেনেশন তোমার ভাষায়। ঠিক আছে, এক্সপ্লেনেশনের উপর আমাদের ক্লাস থাকবে, সমস্যা নাই, ওই জিনিসগুলো কিন্তু আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, প্রথমত দেখো এই টাইপ করেও দিতে পারে। রিটেনের তো আসলে গ্যারান্টি নাই কিছু। ঠিক আছে, এক টাইপের প্যাটার্নে প্রশ্ন আসে ঠিক আছে, কিন্তু তুমি গ্যারান্টি দিতে পারবা না যে ধরো এইগুলাই আসবে। ঠিক আছে, তোমাকে এইভাবেও একটা প্যারাগ্রাফ আকারে অ্যান্সার সেশন আর্গুমেন্টেটিভ একটা এসে দিতে পারে, অথবা তোমাকে শুধু এক্সপ্লেইন করতে বলতে পারে যে ড্রিম ইজ নট দ্যাট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ, এরকম ভাবে এক্সপ্লেনেশনও লিখে দিতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মার্ক করে রাখো। তো ওয়ার্ড মিনিং গুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং এর জন্য, এগুলো হলো এক্সপ্লেনেশনের জন্য গুরুত্বপূর্ণ। এইচ লরেন্সের একটা ব্যাপার আছে বা একটা কবিতা আছে, এই জিনিসটা খেয়াল করো। ড্রিমস, এইচ লরেন্স, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না। দোজ হু ড্রিম বাই নাইট in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. ভ্যানিটি শব্দটার অর্থ কি জানো? ভ্যানিটি কে বলতে পারবা? বলেন তো। ভেইন শব্দের অর্থ কি বলেন? ভেইন মানে শূন্য মেলানো না। ভ্যানিটি মানে ধরো এটা নাউন, আর হলো এটাকে বলতে পারো দ্য কোয়ালিটি অফ বিং ওয়ার্থলেস। ঠিক আছে, ওর্থলেস হওয়ার যে নাউনটা, হ্যাঁ, ওর্থলেস মানে কি, মূল্যহীন, কোনো মূল্য নাই। এক মিনিট একটু স্মার্ট করি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, মানে তুমি দিনের বেলা বা সরি রাতের বেলা যে স্বপ্ন দেখো, ইন দ্য ডাস্টি রেসেস, রেসেস মানে ধরো একটু স্পেস ক্রিয়েটেড বাই ওয়াল। ঠিক আছে, তোমার মনের দেয়ালে যে স্বপ্ন দেখতেছো, সেই জিনিসটা ও যখন ঘুম থেকে জাগো তুমি খুঁজে পাও যে ওইটা ওর্থলেস বা ওইটা মূল্যহীন। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, যারা দিনের ড্রিমার। ঠিক আছে, ড্রিমার্স অফ দ্য ডে খুব গুরুত্বপূর্ণ, এখানে সাবজেক্টটা দেখো, ড্রিমার্স অফ দ্য ডে। মানে এখানে কিন্তু এই আব্দুল কালামের মতোই ইয়াটাই বলছে, বুঝছো, যে যারা জেগে জেগে স্বপ্ন দেখে, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। কি জন্য? কারণ তারা তাদের স্বপ্নগুলো খোলা চোখে দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে সত্যি করে। এই জন্য তারা, কবি বলেছেন তাদেরকে কি ডেঞ্জারাস পিপল হিসেবে আখ্যায় দিয়েছে। ডেঞ্জারাস ইন দ্য মিনিং অফ পজিটিভ সেন্স। ঠিক আছে, কারণ ওরা ওর্থলেস ড্রিম দেখে না, ওদের ড্রিম গুলো কি, ওরা ওর্থি বানায়। ল্যাংস্টন হিউজেসের দেখো একটা কবিতা, ড্রিমস, জাস্ট ড্রিমস। ঠিক আছে, এইটাও কি, এটাও দেখো ড্রিমস, এটাও ড্রিমস। ড্রিমস নিয়ে দুইটা কবিতা তোমাদের দেওয়া আছে। এই দুইটা কবিতারই মানে দুইটা কবিতারই থিম খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বোঝানোর চেষ্টা করেছে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ।
ওকে, তোমাকে মেইনলি বুঝতে হবে যে কি বলা হয়েছে এখানে। মূলত আব্দুল কালামের যে উক্তিটাই ওইটাই বলেছে, ঠিক আছে? মানে মেইন স্বপ্নের কথা বলেছে, সেই স্বপ্নটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না। তারপরে দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড বা উইংড বার্ড, ঠিক আছে? ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন উইংড মানে কি? উইং মানে পাখা, আর ব্রোকেন উইংড মানে কি? উইং মানে, সরি, ব্রোকেন উইং মানে পাখা ভেঙে গিয়েছে এমন, ঠিক আছে? ড্রিমকে কি বলেছেন কবি? হোল্ড ফাস্ট করতে বলেছেন, এটা একটা ফ্রেজ। হোল্ড ফাস্ট মানে কি জানো? ধরো টাইটলি ধরে রাখা, টাইটলি, অথবা সিকিউর, ঠিক আছে? এখানে আরেকটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো, সিকিউর। সিকিউর ইউর ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। ঠিক আছে, কি জন্য ধরে রাখতে হবে? যদি ড্রিম মরে যায়, জীবনটা একটা ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে, যেটা উঠতে পারে না। ঠিক আছে, ওরা বলতে কি, জীবনের যে স্বাভাবিক কার্যক্রম, জীবনের অ্যাচিভমেন্ট, জীবনের সাকসেস কি ব্যাহত হবে। হোল্ড ফাস্ট ড্রিমস, আবার বলেছে ড্রিমকে সিকিউর করে রাখো। ফর ওয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। ব্যারেন মানে কি? অনুর্বর, ঠিক আছে? ব্যারেন মানে অনুর্বর। ফ্রোজেন উইথ স্নো, বরফে জমে গিয়েছে এমন। ঠিক আছে, খুব বেসিক দুইটা কবিতা, বাট দুইটা কবিতারই সুন্দর সুন্দর মিনিং আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালো মতো বুঝতে হবে, জানতে হবে। ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজেস, কিছু ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে? এখন ফ্রেজ বলতে রেসেসেস অফ দ্য মাইন্ড, রেসেসেস অফ দ্য মাইন্ড আমরা কিন্তু কম বেশি জেনেছি, ঠিক আছে? মনের, ধরো এখানে আমি বলেছিলাম যে মনের ডাস্টি রেসেসেস বলা হয়েছে, তো মনের যে কি বলে, ডাস্টি যে দেওয়াল, ধুলো বালি জড়া যে দেওয়াল, অথবা অনেক সময় রেসেস স্পেস অর্থে ইউজ হয়, অথবা অথবা মনের মনের ফাঁকা জায়গা অর্থে ইউজ হইতে পারে, ঠিক আছে? সো অর্থগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতে হবে। মানে এটা অ্যাপ্লাইড ইউজ বলতে বাংলায় ডিরেক্ট কোনো পারিভাষিক শব্দ নাই, বুঝছো? একদম পারিভাষিক যে ওইটার অর্থ অনুযায়ী, ওই এটা একটা কনসেপচুয়াল বলতেছি, ওইটাই লেখা, ঠিক আছে? এইটাই। ডাস্টি মানে তো ধুলোবালি জমা। মেক সামথিং কাম ট্রু মানে কোনো কিছু বাস্তবায়ন করা, ঠিক আছে? তারপর দেখো ভ্যানিটি, ভ্যানিটি মানে দেখলাম যে ভ্যালু অফ কোয়ালিটি অফ বিং ওয়ার্থলেস। তারপরে দেখো ব্রোকেন উইং বার্ড আমরা দেখেছি, ব্যারেন ফিল্ড দেখেছি, আর ফ্রোজেন মানে তো জমে গিয়েছে এমন, ঠিক আছে? ম্যাচিং তোমাদের লাগবে না। এই কোশ্চেন গুলো কেন লাগবে জানো? ইফ পোয়েমটা, পয়েম যদি কম্প্রেহেনশন আকারে আসে, কম্প্রেহেনশন, ঠিক আছে, পয়েম কম্প্রেহেনশন যদি আকারে আসে, পয়েমটা ধরো দিয়ে দিল বাই চান্স, তখন যেন কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো ভালো মতো। সো সুন্দর মতো গুছিয়ে লেখার মতো, প্রতি দুইজনের দুইজন পয়েটের নাম জেনে ভালো মতো লিখতে পারো যেন, ঠিক আছে? একটু গুছিয়ে লেখার মতো চেষ্টা করবে। তারপরে এই মানুষটা চিনো? মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে? ওনার একটা খুবই ফেমাস স্পিচ আছে, যে উনি ওনার টাইমের, ধরো উনি একজন নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট ছিলেন। প্রথমত এই ব্যাপারটা খেয়াল করে, নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট। নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট জিনিসটা কি? তোমরা গান্ধীর একটা নীতি সম্পর্কে নিশ্চয়ই পড়েছো বা কম বেশি জানো, অহিংসা নীতি, তাই না? অহিংসা মানে কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই, সবাই ভালো থাকুক, এরকম একটা ইনক্লুসিভ চিন্তা ভাবনা, ঠিক আছে? ইভেন তোমার শত্রু যারা আছে তাদের প্রতিও তোমাকে একটা কাইন্ড বিহেভ দিতে হবে, যেন শত্রুকে তুমি বন্ধুতে পরিণত করতে পারো, তাদেরকে স্ট্রং ভাবে, রুড ভাবে বা খুবই, ধরো অফেন্সিভ ভাবে ডিল করা যাবে না, এই ব্যাপারে একটা বিষয় ছিল, ঠিক আছে? উনি এমন একজনই অ্যাক্টিভিস্ট ছিলেন, দেখো উনার দ্য ফলোইং ইজ অ্যান অ্যাব্রিজড শব্দটার অর্থ কি জানো? শর্টেড, ঠিক আছে? শর্টেড বা সামারাইজড, a brief version of the famous speech made by Martin Luther King Jr. Okay. The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by
manacles of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty. আচ্ছা মেনলি তুমি বুঝতে পারছো যে নেগ্রোইডদের বা নেগ্রোদের বা ব্ল্যাক স্কিনড আমেরিকানদের জন্য উনার এই যে স্পিচটা এটা ডেডিকেটেড ছিল এবং তাদের যে ইমানসিপেশন ফ্রম দ্য স্লেভারি, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে ওনার পুরা কথাবার্তা। সো বাট এখানে উনি কিন্তু এই যে আই হ্যাভ আ ড্রিম টুডে এই লাইনটা বারবার মেনশন করেছেন, ঠিক আছে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, আমার একটা স্বপ্ন, এই যে এই মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য দেখো উনি একটা ক্যারিসমেটিক স্পিচ দিয়েছিলেন যে, এবং প্রতিটা স্পিচেরই শুরু ছিল এরকম যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট একদিন এটা হবে, আই হ্যাভ এ ড্রিম টুডে that one day down in Alabama, with its vicious receipts, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. মানে বাচ্চা ব্ল্যাক বয়েজ বলতে কি বুঝেছে, নিগ্রো যে বাচ্চা কাচ্চারা তারা একদিন হোয়াইট স্কিনের বাচ্চা কাচ্চাদের সাথে ভাই বোনের মতো করে হাত ধরে ঘুরে বেড়াবে, মানে এইটাই, মানে ওনার একটা এটা একটা এইরকম চেতনা থেকে ড্রিভেন একটা স্পিচ ছিল। তোমারও সেম ক্ষেত্রে ওয়ার্ড গুলোর মিনিং জানতে হবে, মানে প্রতিটা লাইন একটু ভালো মতো পড়বে যেন এমন কোনো ওয়ার্ড না থাকে যেগুলো তুমি অর্থ জানো না, ঠিক আছে, মানে তোমাকে মেইনলি তো পুরা একদম এই টু জেড লাইন ধরে ধরে পড়ানো যাবে না অ্যাডমিশন টাইমে, আমি তোমাকে গাইড করে দিচ্ছি কিন্তু, কারণ আমরা ট্রান্সলেশন পড়বো এদিকে আবার। সো প্রতিটা ওয়ার্ড এমন ভাবে পড়বে যেন ইংলিশ ফর টুডে বইয়ের প্রতিটা জিনিস তুমি ভালো মতো পারো, এখান থেকে সেন্টেন্স মেকিং পার্টিকুলার যেন কোনো ভুল না হয়, বা এমন কোনো ওয়ার্ড যেন চোখে না দেখো পরীক্ষার হলে যেটা তুমি আগে কখনোই দেখো নাই, ঠিক আছে। এখানে এটার পরে ইউনিট 4 শুরু হয়ে যায়, সমস্যা নাই। ইউনিট 3-তে ওই যে ওই দুইটা কবিতা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই দুইটা কবিতা খুব গুরুত্বপূর্ণ, আর এটা বলে রাখলাম। আর এইখান থেকেও ইভেন এই জায়গাটা থেকে কম্প্রিহেনশন অনেক সময় আসে, ঠিক আছে, ওয়াই ডু উই ড্রিম, ড্রিম কি, হোয়াট পারপোজ ডু ড্রিম স্যার, কি করে ড্রিমের জন্য কি কি হয়, ঠিক আছে, ইত্যাদি, এটাই কিছু বিষয় থাকে। ওকে, চলো শুরু করা যাক আমাদের ট্রান্সলেশন পার্টটা, ঠিক আছে। ট্রান্সলেশন ইউজুয়ালি কম আসে, তবু আমাদের জানতে হবে ট্রান্সলেশন কি করলে ভালো করা সম্ভব, ঠিক আছে। দেখো পুরো ব্যাপারটা আমার পরিচয়, এক মিনিট একটু ওয়েট করো। প্রথমে পুরো বাক্যটি সতর্কভাবে পড়ো এবং অর্থ বোঝো, ঠিক আছে। শব্দ ধরে অনুবাদ করলে অনেক সময় ভুল হয়, একেবারে পুরো অর্থটা ধরো, ঠিক আছে। ওয়ার্ড বাই ওয়ার্ড কখনো ট্রান্সলেশন করা যাবে না, ট্রান্সলেশন করতে গেলে পুরো বাক্যের অর্থটা বুঝতে হবে এবং তুমি টেন্স ধরতে হবে, ভয়েস ধরতে হবে, ঠিক আছে, কোন টেন্স কোন ভয়েসে আছে, বাংলায় ওই টেন্সের রূপটা কেমন এবং ওই ভয়েসের রূপটা কেমন, এটা কিন্তু বুঝতে হবে। একবারে পুরো অর্থটা ধরো, তারপর ইংরেজিতে লেখো। টেন্স এন্ড পার্সন ঠিক রাখো, অবশ্যই ঠিক রাখতে হবে টেন্স এন্ড পার্সন। যেমন বাংলা বাক্য যদি অতীতকালে হয়, ইংরেজিতেও পাস্ট টেন্স ব্যবহার করো, এই ব্যাপারটাই বললাম হেঁটে, বুঝছো। দেখো আমি, আমরা, সে, তারা, এগুলো সঠিকভাবে ইংরেজিতে রূপান্তর করতে হয়, সঠিক প্রোনাউনের ব্যবহার। তারপরে দেখো, ধর আচ্ছা আমি তোমাকে বলি, তোমাকে একদম ক্লিয়ারলি বললে তুমি বুঝতে পারবা, তোমাকে লিখে দেখাই তাহলে তুমি সহজেই বুঝতে পারবে। ধর আমি বললাম যে আই প্লেড ফুটবল, তুমি কি জানো বাংলায় ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি কেমন? যদি তুমি ক্রিয়ার কাল এই টপিকটা খুব ভালো মতো পড়ো, তোমার বুঝতে পারার কথা। এর এর যদি তুমি দেখো যে আমি ফুটবল খেলেছিলাম, তোমার আপাত দৃষ্টিতে কোনো ভুল মনে না হলেও অফিসিয়ালি এটা ভুল, ঠিক আছে, অফিসিয়ালি যদি ধরো ব্যাকরণের নিয়ম অনুযায়ী ধরো এই জিনিসটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে এখন তোমাদের ওপিনিয়ন নিতে চাই যে এটা কেন ভুল, বল, কেউ একজন বলতে পারবে? আই হ্যাড আই হ্যাড প্লেড এর অর্থ দেয়, অনেক আগে খেলেছিলাম।
আচ্ছা, খেলেছিলাম, হ্যাঁ এই যে ছিলাম, ছিলাম থাকে শুধু হলো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এই বাক্যে হবে আমি ফুটবল খেললাম, ঠিক আছে। খেলেছি। না খেলেছি, না খেলেছি হইলে আবার আলাদা, একটু কনফিউজিং দেখো। আমি ফুটবল খেললাম, ঠিক আছে। এটা ধরো এই যে বাংলায় কিছু নিয়ম আছে, ঠিক আছে, কনফিউজিং এবং বিরক্তিকর নিয়ম। ল লেলাম ততে তাম, এই যে ততে তাম, এই জিনিসগুলো হলো শুধু যদি এইগুলো থাকে, এইগুলো হলো পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। এটা দেখো পাস্ট ইনডেফিনাইট টেন্স, সো এখানে ফুটবল খেলেছিলাম হবে না, খেললাম হবে। কিন্তু ওই জায়গায় সেম ভাবে যদি থাকতো যে আই হ্যাড প্লেড ফুটবল, প্লেড ফুটবল, তখন দেখো, তখন তুমি লিখবা যে আমি ফুটবল খেলেছিলাম, ঠিক আছে, আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তখন তুমি কি লিখবে, আমি ফুটবল খেলছি, ঠিক আছে। মানে অফিসিয়াল ভালো পবিত্র ভাষা বাংলায় লিখলে এটা হলো খেলেছিলাম। এই যে এভাবে তোমাকে কোন টপিকটা ভালো মতো বুঝতে হবে ফর ট্রান্সলেশন, ঠিক আছে। ফর ট্রান্সলেশন তোমাকে কয়েকটা টপিক ভালো মতো ধারণা থাকতে হবে, যেগুলো গ্রামারের অন্তর্ভুক্ত। সেটা হলো 1 নম্বর টেন্স, টেন্স, তারপর বাংলা ক্রিয়ার কাল, ঠিক আছে, দুইটা মিলিয়ে পড়তে হবে। ক্রিয়ার কাল বাংলা দেখে যেন তুমি চিনতে পারো খুব ভালো মতো, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং এর বাংলা ব্যবহার সম্পর্কেও ধারণা থাকতে হবে। ওইগুলো আর লিখলাম না যে প্রোনাউনের অর্থ জানতে হবে, আমরা তোমরা এগুলো ঠিক মতো লিখতে হবে, ওটা তো লিখতে হবে, ওইটা তো বেসিক খুব, ঠিক আছে। ওকে, এবার দেখো, অনেক বাংলা শব্দের সরাসরি ইংরেজি হয় না, অর্থ অনুযায়ী উপযুক্ত শব্দ তখন ব্যবহার করবে। এমন হতে পারে বাই চান্স তোমাকে যে ট্রান্সলেশনটা দিয়েছে ওইটার সরাসরি কোনো ইংরেজি হচ্ছে না, তখন তোমাকে যে কাজটা করতে হবে ট্রান্সলেশন দিতে হবে, ঠিক আছে। আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস এ খেয়াল রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বিশেষ করে, ঠিক আছে। এই যে আমি বলি এগুলো যদিও বেসিক গ্রামার ইউজ, ঠিক আছে। আর্টিকেলস, মনে রাখো, নোট রাখো, আর্টিকেল এবং প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে বুঝিয়েছে ধরো কি বলে, খোঁজা, বাংলায় যেটা খোঁজা ওইটা কিন্তু ইংরেজিতে কি, লুকিং ফর, ঠিক আছে। এখানে তুমি চিন্তা করো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বাংলায় যেটা খোঁজা, ঠিক আছে, বাংলা অর্থে যেটা খোঁজা অর্থে ইউজ হয়, সেটা ইংরেজিতে কিন্তু কি, লুক ফর, তাই না। দেখো এখানে কিন্তু পার্টিকুলার তুমি সার্চ যদি না লেখো, লুক লেখো, ঠিক আছে, তোমাকে কিন্তু ফরটা দিতে হবে। অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার, অর্থাৎ কোন প্রিপোজিশন, যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনের ব্যবহার প্লাস যে জেনারেল ইউজ আছে, দুইটাই তোমাকে খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে। মানে প্রিপোজিশন আসলে আমি বললাম না, ট্রান্সলেশন আসলে নির্দিষ্ট কোনো টপিক না, সব টপিকে তোমার স্কিল মিলিয়ে এটা ডিফাইন করবে যে তুমি ট্রান্সলেশনে কেমন মার্ক পাবে বা ভালো করবা কি। এই যে এ এন্ড ভি এর ব্যবহারে সতর্ক হতে হবে, প্রিপোজিশন ইন অন এগুলো ঠিকভাবে বসাতে হবে, ছোট ও সহজ বাক্য ব্যবহার করো, প্র্যাকটিস করো প্রতিদিন কয়েক, এই যে প্র্যাকটিসের যে বিষয়টা, প্রতিদিন কয়েকটা বাংলা বাক্য ইংরেজি বাক্য দিয়ে অনুবাদ করার চেষ্টা করো, ঠিক আছে। ছোটবেলা থেকে আস্তে আস্তে যারা অনেক বেশি ট্রান্সলেট করতে, ওরা দেখবো যে ন্যাচারালি ভালো করে ট্রান্সলেশনে, ঠিক আছে। বা ছোটবেলা যারা ভালো করতো ওরাই ভালো করতেছে, কারণ কি, প্র্যাকটিসের অভাব। ধরো এই জিনিসটা একটু করার চেষ্টা করো তো তোমরা। আমরা দেখি আগে, ঠিক আছে। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, ইফ মাই পিপল আর শট ডেড এগেইন, আই রিকোয়েস্ট অল অফ ইউ কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট। আচ্ছা, এইরকম আসলে কিন্তু একটু ধরা খাওয়া, ঠিক আছে। মানে এইটার ক্ষেত্রে ধরা খাওয়ার চান্স কেন বলতো, এটা আসলে কোন স্পিচ বলতো, তোমরা কি বলতে পারবা, দেখি কি বুঝতে পারতেছো এটা কোন স্পিচের ইংলিশ বা, বঙ্গবন্ধু। হ্যাঁ বঙ্গবন্ধুর সাথেই মার্চের যে ভাষণ, এটা কিন্তু এটা, তাই না। সো এখানে তুমি আসলে খুব বেশি চেঞ্জ করতে পারো না, চেঞ্জ করলে এটা চোখে লাগবে, তাই না। ধরো দেখো, যদি আরেকটি গুলি চালানো হয়, যদি আমার মানুষদের আবার গুলি করে মারা হয়, আমি আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ জানাই প্রতিটি ঘরকেই, আচ্ছা এখানে ব্যাপার আছে, এই জায়গাটা একটু ঝামেলা আছে, ঠিক আছে। ঝামেলা আছে বলতে কি, তুমি চেষ্টা করবা
এখন এক্সাক্ট স্পিচ তো তোমার মনে নাও থাকতে পারে, তখন তুমি কি করবা? ঠিক আছে, তখন তুমি লিস্ট এটার প্রপার মিনিংটা হইলেও লিখে দিয়ে আসবা, ঠিক আছে, প্রপার ট্রান্সলেশন। ঠিক আছে, এক্সাক্ট তো তোমাকে আসলে এইটা এক্সপেক্ট করতেছে না পরীক্ষায় যে তুমি এক্সাক্ট বঙ্গবন্ধুর স্পিচটা বাংলায় লিখে দিবা। এটা তো কারো পক্ষেই সম্ভব না, তাই না? কেউ তো মুখস্থ করে না স্পিচ। সো তোমার মতে যে এক্সাক্ট অর্থটা যেটা হবে তুমি ওইটাই লিখে দিয়ে আসতে পারবা সেই ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখা একটা, আই হেট রেজিগনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড all its manifestations. I have fought it all during my life. I will fight it now and I will fight, I will do so until the end of my days. ঠিক আছে, ম্যান্ডেলা said, এই যে দেখো এখানে তোমাকে ডিরেক্ট স্পিচে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি ডিরেক্ট স্পিচে দেওয়া আছে। ম্যান্ডেলা এটা বলেছিল কখন? ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। সে যে যখন সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ব্ল্যাক, দেখো ব্ল্যাক অর্থে কিন্তু কালো অর্থে ইউজ করা যাবে না, ঠিক আছে, কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন, তার ভাষণে ম্যান্ডেলা বলেন। ঠিক আছে, এটা দেখো এর আগে ইয়ে আছে, ঠিক আছে, এর আগে একটা অ্যাপোস্ট্রফি হবে অবশ্যই, মানে অ্যাপোস্ট্রফি বলতে কি, কোটেশন মার্ক। আমি জাতিগত বৈষম্যকে সবচেয়ে ঘৃণা করি এবং এর সব রূপকে, আমি সারা জীবন এর বিরুদ্ধে লড়াই করেছি, আমি এখনো লড়াই করবো এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত তার করে যাব। এখানে আসলে ট্রান্সলেশন আমি তোমাদের পড়ার সময় একটা জিনিস বলি অলওয়েজ, সেটা হলো ট্রান্সলেশন অনেকটাই কমন সেন্স এবং গ্রামাটিক্যাল স্কিল, বুঝছো? কমন সেন্স প্লাস গ্রামাটিক্যাল স্কিল। এখন তোমাকে যদি একটু বলে দিতে হয় যে এটা হইলো ডিরেক্ট স্পিচ আছে বাংলায়, তাই ডিরেক্ট লিখতে হবে, এটা আসলে কোনো মানে গাইড করার জিনিস না, তাই না? কারণ এটা তো বুঝতে হবে যে এটা এখানে ডিরেক্ট আছে, এখানেও তুমি বাংলাতে সেম ভাবেই কোশ্চেনের প্যাটার্নটা সাজাবে। ওকে, ও আর তোমাদের আমি একটা জিনিস দিতে চেয়েছিলাম, সেটা হইলো এই যে টেক্সচুয়াল প্যারাগ্রাফ। ঠিক ঠিক আছে, কিছু ইউনিট ওয়াইজ কিছু টেক্সচুয়াল প্যারাগ্রাফ কি আসতে পারে না পারে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফ আকারে দিয়ে দিব। ধরো ইউনিট ওয়াইজ, ঠিক আছে, ইউনিট ওয়াইজ কোন টেক্সচুয়াল প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ আছে, থ্রি পড়লাম, ভাইয়া ইউনিট থ্রি। পিডিএফ গুলা দিয়ে দিয়েন আমাদের। তোমাদের ইউনিট থ্রিতে কি মিথস অ্যান্ড লিটারেচার নাকি কোনটা বলো তো? ভাইয়া এই যে পিডিএফ গুলা কি দেওয়া পসিবল? পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। এটা আসলে অনেক বড় পিডিএফ, এটা দেওয়াই যাবে না, এত বড় পিডিএফ। আচ্ছা এটা বলো যে তোমাদের ইউনিট থ্রিতে, ইউনিট থ্রি এর নাম কি তোমাদের? একটু বইটা দেখে একটু আমাকে বলো, তোমাদের বই একটু উল্টা পাল্টা আছে। আমি ইভেন যে পিডিএফটা ইউজ করি ইংলিশ ফর টুডে ওইটার ভাইয়া ওইটার হ্যাঁ, ইউথফুল ইউথফুল অ্যাচিভার্স। তোমাদের ইউনিট থ্রি হলো ইউথফুল অ্যাচিভার্স। জি ভাইয়া। ও মানে শেখ কামালেরটা, আচ্ছা। তাহলে ড্রিমস আমরা বললাম পরের ইউনিটটা আগে পড়ে ফেলেছি, ঠিক আছে, হ্যাঁ সমস্যা হ্যাঁ নাই, ড্রিমস আগে পড়ে ফেলেছি। তোমাদের ড্রিমস মনে হয় 8-9 এর দিকে আছে, এরকম একটু ইন্টারচেঞ্জ করে, সমস্যা নেই, আজকে একটা ইউনিট পড়েছি মেইনলি এটাই, সমস্যা নেই, তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, টেক্সচুয়াল প্যারাগ্রাফ যেগুলো লাগে, যেগুলো লাগবে ইন ফিউচার সবই তোমরা পেয়ে যাবা। ওকে, তোমাদের এখন একটা আমি কাজ করতে দিব, তোমাদের একটা ট্রান্সলেশন লিখতে দিব, ঠিক আছে, তোমরা দেখবো তোমাদের অবস্থাটা একটু দেখবো। এই প্যারাটা তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই, এটা না, এই প্যারাটা, এই লাইনগুলো সহ, ঠিক আছে, এই লাইনটা সহ একদম এইখান থেকে শেষ পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, এইটুকু আপনারা সবাই একটু ট্রান্সলেট করার চেষ্টা করেন। আমি অ্যাটলিস্ট ধরে দিতে পারবো ক্লাসের মধ্যেই যে তোমার কার আসলে কোথায় একটু ঘাটতি আছে, কি করতে হবে, ঠিক আছে। তো শুরু করি আমরা। তোমরা লেখা শুরু করে দাও, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট টাইম নাও, ইনশাল্লাহ ভালো মতো করো এবং কোনো গ্রামাটিক্যাল ভুল না করার চেষ্টা করবে কোনো। আচ্ছা তোমাদের আপাতত একটা সুযোগ দেই, যদি কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা হয় তখন তুমি একটু হেল্প নিতে পারো, ঠিক আছে, বই অথবা ইন্টারনেটের হেল্প করে ওয়ার্ডের অর্থটা জানতে পারো, বাট অর্থটাও সামঞ্জস্যপূর্ণ কিনা এই অনুযায়ী ভেবে তারপর বসাবা, ঠিক আছে। মেইনলি তোমাকে গঠনটা শিখাইতেছি যে বাংলা লেখাটা কিভাবে লিখতে হবে, ঠিক আছে, বাট ইন্টারনেট ইউজ করো না কাইন্ডলি, গুগল ট্রান্সলেট তো ইউজ করোই না, কারণ পরীক্ষার হলে ওইটা সুযোগ পাবে না, ঠিক আছে। ওকে, সবাই লিখতে থাকো।
ওকে এভরিওয়ান, ক্লাসটা শুরু করে দিয়ে চলো। সে ক্লাসে বেশি কিছু বাকি নাই, তবে আমি কিছু ব্যাপার তোমাদের বলবো, আমি বলছি একটু ওয়েট করো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু দেখাবো যে আমি যদি এই জায়গায় থাকতাম ট্রান্সলেশনটা কিভাবে করতাম, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম লাইন আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি, ঠিক আছে? প্রথম লাইন, আমরা কেন স্বপ্ন দেখি। তারপরে দেখো, হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, স্বপ্ন কি কি করে। তুমি যদি এটুকু লেখো তাও হয়, ঠিক আছে? পারপাসের বাংলা কি ওইভাবে খুঁজে বের করে সার্ভ করা, সে সার্ভ করা অর্থে সেবা করা এই অর্থে কিন্তু না। এখানে মেনলি বুঝেছি স্বপ্ন কি কি করতে পারে বা কি কি করে, ঠিক আছে? While many theories have been proposed, অনেক কি, অনেক থিওরি, এখন থিওরি এর বাংলা কি বলেন? তত্ত্ব, ঠিক আছে? অনেক তত্ত্ব এইটা কি করে, এইটা উত্থাপন করে। প্রপোজ করা বলতে এখানে উত্থাপন করা বা প্রেজেন্ট করা বলতে এভাবে বুঝিয়েছে, বা তত্ত্ব বা মতবাদও দিতে পারো, ঠিক আছে? তত্ত্ব বা মতবাদ অ্যাবাউট দ্য, এখানে তোমার দেখো তোমাকে কোথায় অর্থ জানতে হবে, মানে লিটারাল মিনিং কোথায় লাগবে এটা কিন্তু বুঝতে হবে। যেমন থিওরি, এখানে তুমি অন্য কোনো ওয়ার্ডের অর্থ দিতে পারবে না, কিন্তু এখানে কিন্তু তুমি লিটারাল মিনিং ইউজ করতে পারবে না। ধর পারপাজের অর্থ, সার্ভের অর্থ লিটারাল মিনিং ইউজ করলে কিন্তু হবে না। So, তোমাকে এটাও বুঝতে হবে কোথায় লিটারাল মিনিং ইউজ করতে হবে, মানে অর্থ বুঝে, ইংলিশ অর্থটা বুঝে এটা তোমাকে করতে হবে। তারপরে দেখেন কি 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 উত্থাপন করেছে, অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস, স্বপ্নের কারণ এবং কার্যক্রম নিয়ে, ঠিক আছে? স্বপ্নের কারণ এবং কার্যক্রম। নো কনসেনসাস হ্যাজ এমার্জ, ঠিক আছে? এখন কনসেনসাস মানে কি জানো? ধরো একটা মিটিং এ, ঠিক আছে, একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে যেখানে মতামত লাগবে, ঠিক আছে? এখন সবাই যদি এক মতে আসে ওইটাকে কনসেনসাস বলে, যেটা বাংলা হলো ঐক্যমত। কোনো ঐক্যমত আসেনি বা একমতে আসা যায়নি, ঠিক আছে? তুমি যেটাই লেখো এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে? ঐক্যমত আসেনি বা ঐক্যমত তৈরি হয়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, স্বপ্ন দেখা অবস্থায়, ঠিক আছে? স্বপ্ন মানে স্বপ্নে থাকা অবস্থায় বা স্বপ্ন দেখা অবস্থায় সময়টা বিবেচনা করে, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষণা বা গবেষকরা এখনো যে ব্যাপারটা বোঝে না তা কি, দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং, ঠিক আছে? ব্যাফলিং শব্দটার অর্থ কি বলেন? ব্যাফল করা বলেন। হ্যাঁ, ব্যাফলিং করা মানে আহ এটা একটু ধরো দেখে ধরো এটা দেখো, ব্লাফ না কিন্তু, ঠিক আছে? ব্লাফ এক জিনিস আর ব্যাফলিং আরেক জিনিস। ব্যাফলিং শব্দটার অর্থ ধরো বিভ্রান্তি, হ্যাঁ 5 দিন ঠিক আছে, 5 দিন ঠিক আছে, বিভ্রান্তিকর বা এরকম হতে পারে। হতবুদ্ধি। হ্যাঁ, হতবুদ্ধি বা বিভ্রান্তিকর, মেইনলি যে বিষয়টা বোঝাতে চেষ্টা করতেছি। হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, যাই হোক। হাউএভার মানে কি, যাই হোক, ঠিক আছে? কনজাংশন গুলোর বাংলা অর্থ তোমাকে জানতে হবে। হাউএভার হলে কি, মোরওভার হলে কি, ঠিক আছে? ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ টু কনসিডার, এটা কি কনসিডার করা গুরুত্বপূর্ণ দেখি। দ্য সায়েন্স ইজ, দেখো এইটুকু দিয়ে কিন্তু তুমি ট্রান্সলেশন করতে পারবে না, পুরোটা পড়তে হচ্ছে। দ্য সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, এটা জানা বা এটা মানা আমাদের গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো কি করতেছে, এখনো সঠিক যে কি বলে পারপাস বলতে এখানে কি বুঝাইছে, সঠিক কাজ এবং মানে সঠিক উদ্দেশ্য এবং কার্যক্রম, ঘুমের সঠিক উদ্দেশ্য এবং কার্যক্রম আনরাভেল করছে। আনরাভেল করা মানে কি, বের করার চেষ্টা করছে, ঠিক আছে? কোনো কিছু ধরো ঢাকা ছিল, কোনো কিছু ঢাকা ছিল এটা উন্মোচন করার চেষ্টা করছে, এখানে উন্মোচন অর্থে ইউজ করাটা বেটার। এই যে আমাকেও কিন্তু ভাবতে হচ্ছে, আমি কিন্তু ধরো ক্লাসের আগে প্রিপারেশন নেই নাই, ধরো এই বিষয়টা আমি জানতাম না, তোমাকে আমি এটা লিখতে দিব। সো আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি যে ধরো আমি এই জায়গায় থাকলে আমি কেমনে ভেঙে ভেঙে ট্রান্সলেশনটা করতাম। যাই হোক, এটাও আমাদেরকে জানা জরুরি, এটাও জানা জরুরি যে বিজ্ঞান এখনো ঘুমের উদ্দেশ্য এবং কার্যক্রম উন্মোচন করার কাজ চালিয়ে যাচ্ছে বা কাজ করে যাচ্ছে, এভাবে বলতে হবে, ঠিক আছে? সাম রিসার্চার্স, কিছু গবেষক সাজেস্ট দ্যাট,
কি সাজেস্ট করে, পরামর্শ দেয় যে পরামর্শ দেওয়া অর্থটা ইউজ করতে পারবা না, সাজেস্ট করে বলতে বলেন, ঠিক আছে, এখানে বা জানান যে দ্য ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। ড্রিমস বা স্বপ্ন কোনো মানে বাস্তব উদ্দেশ্য সাধন করে না, ঠিক আছে, কোনো বাস্তব উদ্দেশ্য সাধন করে না। while others believe that আর অন্যরা, যেখানে অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং। অন্যরা বিশ্বাস করে যে স্বপ্ন দেখা মানসিক, তারপরে ইমোশনাল বলতে কি, ইমোশনাল বাংলা কি, ইমোশনাল বাংলা কি হতে পারে, আমার তো এই মুহূর্তে মনে আবেগ পড়তেছে না। আপ্লুত না, আবেগ ইমোশনাল আপ্লুত বলতে ওইটা বোঝায় নাই। ইমোশনাল বলতে ধরো মানে আবেগগত দিক থেকে, ঠিক আছে, এখানে মিন করছে আবেগ আপ্লুত। এখানে কিন্তু বলে নাই যে হি ইজ ইমোশনাল, এভাবে বলে নাই, তাই না? এখানে মেইনলি ইমোশনালটা ধরো এভাবে ইউজ হয়েছে যে ইমোশনাল ওয়েলবিং, সো মেন্টালি আবেগগত দিক থেকে ভালো থাকা। হ্যাঁ বল, কেউ কি কিছু বললা, সাজেস্ট করলা কিছু? মেন্টাল আহ, হ্যাঁ মেন্টাল তো দিছে, মেন্টাল তো মানসিক, এটা জানি। আর শারীরিক দেখো, মানসিক, আবেগগত এবং আমাদের আবেগ সম্পর্কিত এবং আমাদের যে শারীরিক ভালো থাকা, এটার জন্য ড্রিমিং বা স্বপ্ন দেখা অনেক এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ। দেখো এক্সাক্ট কাটকার যে তুমি লিখতে পারবা, বাট তোমাকে ভেঙে ভেঙে একটু লিখতে হবে কি কি গুরুত্বপূর্ণ। এখন দেখো তোমাকে ট্রান্সলেশন কিন্তু একটা জিনিস আমরা মিস করছিলাম, ট্রান্সলেশনে কনজাংশনের ব্যবহার, ঠিক আছে, কনজাংশন। কনজাংশন বলতে কি কি হতে পারে? কনজাংশন বলতে হতে পারে যে however, কি করে পরে দেখছি, moreover, while, ইত্যাদি, এই জিনিসগুলো, ঠিক আছে। মানে এরকম অনেক অনেক কনজাংশন আছে, সবগুলোর ব্যবহার সম্পর্কে তোমার কিন্তু খুব একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে মোটামুটি আমি তোমাকে একটা স্যাম্পল কিন্তু দেখাইলাম যে আসলে কিভাবে করতেছি, ঠিক আছে। আমিও কিছু জায়গায় বেগ পাইতে সমস্যা হয়, পরীক্ষার হলেও এটা হবে, ঠিক আছে। আমি ধরো মুখস্থ করে আসে তোমার সামনে মুখস্থ প্রেজেন্টেশন দিয়ে দিলাম যে আমি সব পারি, এমন না বিষয়টা। তোমাকে বুঝতে হবে যে সবাই মানুষ, পরীক্ষার হলে কিছু না কিছু জায়গায় ঘাপলা হইতে পারে, কোনো জায়গায় তুমি ভুলে যেতে পারো, কোনো জায়গায় বুঝতেছো না কি হবে, বাট ওইটা তোমাকে ম্যানেজ করতে হবে। সিচুয়েশন ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ, বা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পারছো? তো তোমাকে মানে তোমার সামনে অনেক বসে তোমার কোনো লাভ নাই যে আমি সব পারি, কারণ পরীক্ষা তো তুমি দিবা, আমার সার্থকতা তুমি চান্স পাইলে, তাই না? মানে আমি অনেক বস, এটা দেখায় তো আমার সার্থকতা না, ঠিক আছে। দেখে কিভাবে করতে হবে তাহলে তো বুঝছেন। এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব আমি, হোমওয়ার্কটা দিব হইলো, আচ্ছা হোমওয়ার্কটা আমি টেলিগ্রাম সেই গ্রুপে, ওই গ্রুপে ভাইয়া ছবি আকারে দিয়ে কনজাংশনের ওই দিচ্ছি। জায়গাটা বলো প্রিয়ন্তী। ভাইয়া কনজাংশনের ওই জায়গাটা কি বললেন? কনজাংশন ওই জায়গাটা বুঝাইছি তোমাকে, এখান থেকে বোঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে একটা ওয়ার্ড ছিল, দেখো হাওয়েভার, তাই না? এই যে এই জায়গাটা হাওয়েভার, এখন হাওয়েভারটা তুমি বাংলা করার সময় কিভাবে ইউজ করবা, ঠিক আছে। হাওয়েভার ইউজুয়ালি আমরা ইউজ করি যাই হোক অর্থে, যাই হোক, ঠিক আছে। তারপরে মোর ওভার, ধরো এখানে মোর ওভার আছে না, মোর ওভারের বাংলা কি জানো? উপরন্তু, ঠিক আছে, উপরন্তু, ঠিক আছে, বা তার 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 উপর, এরকম, ঠিক আছে। এর উপরে আরো একটা ব্যাপার আছে, বা এরপরেও আরো কিছু আছে, এরকম বোঝাতে ইউজ করি। তারপরে ওয়াইল, ওয়াইল তো যখন অর্থে ইউজ হয়, ইত্যাদি। এইরকম এই যে কনজাংশনের প্রপার বাংলা মিনিংটা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে। এগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটা ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি কনজাংশনের প্রপার বাংলা ইউজের উপরে। আর তোমাদেরকে একটা এইচডব্লিউ দিয়ে দেবো, সেটা হলো, ও আচ্ছা সেটা গ্রুপে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে। ট্রান্সলেশনে মোটামুটি টিপস এন্ড ট্রিক্স বা ওয়েজ যদি বলো, এগুলাই, ঠিক আছে। এগুলাই যেগুলো আমি বললাম না, এই যে এখানে এখান থেকে যেগুলো বলেছি, সেখানে তো চলে গিয়েছে, চলে গেছে, এই যে মোটামুটি এই ট্রিক্স গুলো দেখলে, এবং গ্রামাটিক্যাল কোন আইটেম গুলো ক্লিয়ার থাকতে হবে। গ্রামাটিক্যাল আইটেম বলতে টেন্স, ক্রিয়ার কাল, ভয়েস চেঞ্জ, এবং ভয়েস চেঞ্জ অনুযায়ী বাংলা। যেমন যেমন ধরো আমি ভাত খাই, এটা আই ইট রাইস তুমি লেখো, ঠিক আছে, বা আই ইট রাইস কে বলো আমি ভাত খাই। কিন্তু যখন লেখা থাকবে রাইস ইজ ইটেন, তখন কি বাংলাটা কি হবে? ভাত খাওয়া হয়। এই যে বাংলা ব্যবহারটা, প্রপার বাংলা ব্যবহারটা প্যাসিভ ভয়েসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেদিন কি ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড অন দ্যাট ডে, ঠিক আছে, সেদিন ফুটবল খেলা হয়েছিল। এখানে তুমি যদি লেখো সেদিন ফুটবল খেলেছিলাম, তখন কিন্তু ভুল হয়ে যাবে।
অর্থাৎ প্যাসিভ ভয়েসেরও কিন্তু পার্টিকুলার নিজস্ব ট্রান্সলেশন বাংলা ভার্সন আছে, ঠিক আছে, ওইটাও কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে। সো গ্রামাটিক্যাল অনেক বিষয় এবং অনেক কিছু ধরো শর্ট শর্ট কিছু ট্রিক মিলায়ে আসলে ট্রান্সলেশনে যে ভালো করার সুযোগটা তোমাদের জন্য তৈরি হয়। এটা ইনশাল্লাহ তুমি যদি একটু প্র্যাকটিস করো রেগুলার বেসিসে, একটু যে কোনো নিজে একটা কিছু দেখতেছো ওইটাকে ট্রান্সলেট করো, ঠিক আছে, ইংলিশে। এভাবে রেগুলার বেসিস তোমার অ্যাডমিশন টাইমটাই তোমার মোটামুটি তোমার জীবনের ম্যাক্সিমাম চিন্তা ভাবনার মধ্যে তোমার পড়াশোনাকে ইন্টিগ্রেট করতে হবে, তাইলে তুমি ইনশাল্লাহ ভালো মানে একটা প্রস্তুতি দিতে পারবে। সবসময় তো টেবিল চেয়ারে বসে পড়া হয় না, সত্যি কথা বলতে যেটা। আর তুমি যখন ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবা, তোমার জীবনে আসলে পড়াশোনা কেন্দ্রিক হয়ে যাবে, তখন তুমি এমনিতেই সবকিছুর মধ্যে একটা অ্যাডমিশনের প্রস্তুতি খুঁজে পাবা, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট যে টপিক গুলো আছে ওইগুলো আমরা ক্লিয়ারলি শিখবো। আমরা যে আহ, কি দেখলাম আমরা হলো ড্রিমস যে কবিতাটা পড়লাম, ড্রিমস কবিতা, ঠিক আছে, এগুলোরও কিন্তু আমাদের যখন এগুলো কিন্তু আমরা আবার ব্যাক আসবো, ঠিক আছে, প্রতিটা কবিতায় ব্যাক আসবো। কারণ আমরা যখন থিম রাইটিং দেখবো বা সামারি রাইটিং দেখবো, তখন কিন্তু আমরা প্রপারলি কি করব, এই কবিতাগুলোর থিম বা সামারি এগুলো কিন্তু আমরা বের করে একটা মোটামুটি একটা রেডি করে দেওয়ার চেষ্টা করব। বাট একদম টেমপ্লেট বানাই দিব না যে সবাই মুখস্থ করে এটা লিখবা। এটা তোমাদের স্বাধীনতা আছে ক্রিয়েটিভ রাইটিং এর, তোমরা নিজেরা বসে বানাবা। বইয়ের যতগুলো কবিতা আছে এগুলো নিয়ে তুমি সামারি বানায় রাখবা, বা বাংলা বইয়ে যে প্রবন্ধগুলো আছে ওইগুলো নিয়ে মানে সারাংশ, এভাবে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে কন্টিনিউয়াস, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা মোটামুটি তোমাদেরকে রেকর্ড খুব দ্রুত দিয়ে দিব। আর একটা কাজ এখনই দিয়ে দিচ্ছি, সবাই কাইন্ডলি অবশ্যই এখন টেবিলে চেয়ারে বসে আছো বা পড়তেছো, যদি বসে নাও থাকো তাও একটু লিখে জমা দাও। কারণ তোমাদের অবস্থাটা বুঝলে আমি তোমাদেরকে বলতে পারবো যে তুমি এই বিষয়টার উপরে কাজ করো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে শেষ করি, দেখা হবে দ্রুতই। ওকে এভরিওয়ান, ভালো থাকো সবাই, ক্লাসটা শেষ করতেছি। আচ্ছা, কারো কারো কি প্রশ্ন আছে কোনো, যে কোনো বিষয় নিয়ে? এই বিষয় বাদে, ঠিক আছে, ট্রান্সলেশনে আসলে বোঝার কিছু নাই, সবাই বুঝে ফেলছে, এটা আমি জানি কম বেশি। বাংলা বানানোর ক্ষেত্রে টেন্সে মানে করেছিলাম এগুলো কনফিউজিং যে জায়গাগুলো আছে এগুলো আবার বললে ভালো হতো। আচ্ছা, কনফিউজিং জায়গা আছেই পাস্ট টেন্সে, বুঝছো। আর ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই দিতে হবে, যেমন আমি ভাত খাই, এটা কি, এটা বলা যায় যে ইংরেজিতে পাস্ট ইনডেফিনিট যাই বুঝি, বাংলায় এটা দেয়, তাই না, সাধারণ বর্তমান। তারপরে দেখো, এখন আমি বললাম যে কন্টিনিউয়াস, তাহলে কি হবে, আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, এটুকু তো বুঝছি। তারপরে আমি ভাত খেয়ে ফেলছি, ওইটা কি হবে, প্রমিত ভাষায় বলবো যে খেয়েছি, আমি ভাত খেয়েছি। আচ্ছা, আমরা পারফেক্ট পর্যন্তই দেখি, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস তো বাংলা হিসেবে ধরে না। এখন আমি পাস্ট গুলা লিখি, পাস্টে হবে পাস্ট ইনডেফিনিট। সবসময় মনে রাখবে যে কখনোই ছিলাম লিখবে না, পাস্ট ইনডেফিনিট যখন লিখতেছো যে তুমি একবার ভাত খেয়েছিলা, তখন তুমি লিখবা যে আমি ভাত খেলাম, ঠিক আছে, ভাত খেলাম, খেলাম। তারপরে পাস্টের ক্ষেত্রে এটা হলো সাধারণ অতীত। সাধারণ অতীত বলতে বোঝায় কি জানো, সাধারণ অতীত বলতে বোঝায় যে অতীতকালে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা একবার ঘটেছিল, ঠিক আছে, মানে আমি ভাত খাইছিলাম কখনো, এরকম বুঝাইছে। বাট যখন তুমি লিখবা যে আমি ভাত খেতাম, ঠিক আছে, আমি ভাত খেতাম, তখন কিন্তু ব্যাপারটা সাধারণ অতীত না, মানে তুমি রোজ খাইতা, ঠিক আছে, তখন কিন্তু এটা হয়ে যাবে নিত্য বৃত্ত অতীত। এই দুইটার মধ্যে কিছু ব্যাপার আছে, ক্লিয়ার কালার করতে হবে তোমাদের ভালো মতো। আর যখন তুমি লিখবা যে আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, আমি ভাত খেয়েছিলাম, আর এখানে ছিলাম আছে, দেখো ছিলাম যখন যুক্ত হবে, তুমি মনে রাখবে ওই জিনিসটা হলো বাংলার পাস্ট পারফেক্ট, ঠিক আছে, বাংলাতে পাস্ট পারফেক্ট কোনটা, এটা হলো পুরাঘটিত অতীত, ঠিক আছে, পুরাঘটিত অতীত বা পাস্ট পারফেক্ট আমরা যেটা বলি। ইংরেজিতে পাস্ট পারফেক্ট টেন্স যখন তুমি বাংলা করবা, তখন তোমাকে এই ফর্মে করতে হবে, ঠিক আছে। যখন আই ইউজ টু টেক রাইস বা আই ইউজ টু ইট রাইস থাকে, তখন আমি ভাত খেতাম। আর আই এট রাইস, ঠিক আছে, এইটা কি দেখো, তোমাকে দেখায় ইংরেজি অনুযায়ী দেখায়, আই
এইট রাইস, ঠিক আছে, এটা হবে আমি ভাত খেলাম। আর এটা হবে আই ইউজ টু ইট রাইস। আর এইটা হবে আই হ্যাড ইটেন রাইস। সো এই এই জায়গায় একটু কিছু কনফিউশন আছে, তুমি জাস্ট পাস্ট টেন্স একটু খুব ভালো মতো একটু দেখে নিও, ঠিক আছে? পাস্ট টেন্সটা ভালো মতো দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা, মানে বাংলার গঠনটা, মানে বাংলা আমাদের মাতৃভাষা, বাট বাংলায় আসলে আমাদের কনফিউজ করে, ইংরেজিতে তো সব আলাদা, কিন্তু বাংলায় খেলাম, খেতাম, খেয়েছিলাম, এই তিনটা যে আলাদা, এই জিনিস প্রথমে বুঝতেই আমার জান বের হয়ে গেছিল যখন প্রথম শিখেছিলাম, বুঝছো? পরে তুমি একটু দেখে নিও, ইনশাআল্লাহ তুমি পারবা, ঠিক আছে? এটা এমন কোনো কঠিন না আসলে, সমস্যা নেই। আর না বুঝলে আমাকে একটু গ্রুপে জানাও, আমি মানে এমনিতে কি বুঝতে পেরেছো এই ব্যাপারটা থেকে? জি ভাইয়া। মানে এই তোমাকে একটু পড়তে হবে, ক্রিয়ার কাল টপিকটা একটু পড়লেই তুমি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে টেন্স ক্লিয়ার করবা, টেন্স বোঝা সোজা, ঠিক আছে? ক্রিয়ার কালের চেয়ে টেন্স সোজা, এটা আমি বলি সবসময়। কারণ ক্রিয়ার কালের মধ্যে এই অতীতের মধ্যেও খেলাম, খেতাম, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে, নিত্য বৃত্ত আর সাধারণ অতীত আলাদা, কিন্তু ইংরেজিতে কিন্তু এই দুইটা সেম। এইটাও পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট ইনডেফিনিট ইংরেজিতে, কিন্তু বাংলার ক্ষেত্রে ওইটা। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য একটা টপিকে, অন্য একটা ইএফটি ইউনিট নিয়ে। ভালো থাকো সবাই, ক্লাসের রেকর্ডটা এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আর এখনই তোমাদের একটা ট্রান্সলেশন দিচ্ছি, সবাই কাইন্ডলি ওইটা করেন, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই ওইটা অবশ্যই লিখে একটু জমা দেওয়ার চেষ্টা করো। প্র্যাকটিস করতে হবে রিটেনের, কিন্তু ভালো করার জন্য 40-এ মোটামুটি 25+ পাইতে গেলেও তোমাকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে এভরিওয়ান, ভালো থাকো, দেখা হবে, আসসালামু আলাইকুম।